সুব্রত তাড়াতাড়ি বার্থ থেকে নেমে এসে রাজুর হাত ধরলে। ক্ষমা করো ভাই আমায়, আমি না। শোনো, কেন আমি হঠাৎ কেবিন থেকে বের হয়ে গিয়েছিলাম জানো? হঠাৎ যেন আমার মনে হয়েছিল কেবিনের ঠিক পাশেই যেন কে শীষ দিল। তাই আমি চুপি চুপি দেখতে গিয়েছিলাম। আমি জানতাম না যে তুমি জেগে আছো। আমাকে তুমি ক্ষমা করো ভাই, আমি অত্যন্ত দুঃখিত ও লজ্জিত। তোমার মন না বুঝে আমি সত্যই কষ্ট দিয়েছি। আমায় ক্ষমা করো বন্ধু। ম্লান ব্যথিত কণ্ঠে রাজু বলতে লাগলো। তোমারও এতে কোনো দোষ নেই সুব্রত, সত্যিই তো। একদিন আমি চোর ডাকাতি ছিলাম, শুধু তুমি কেন, জগতের অনেকেই বিশ্বাস করতে পারে না যে অতিহীন, শয়তান বা দুর্ধর্ষ চোর ডাকাতও ভালো হবার সুযোগ বা সুবিধা পেলে আবার একদিন ভালো হতে পারে। আজ মার একটা কথা বারবারই আমার মনে পড়ছে। পয়সার অভাবে যখন আমি অসৎসঙ্গে মিশে হীন চোরের বৃত্তি নিয়ে দিন দিন নীচ হয়ে চলেছিলাম, মা আমায় ডেকে বলেছিলেন একদিন, বাবা রাজু, এ কথাটা কোনোদিনও যেন ভুলিস না যে মানুষের সঙ্গই মানুষকে চরম অধঃপতনের পথে ঠেলে নিয়ে যায়। সেদিন মার সে কথা বুঝিনি বা বোঝবার চেষ্টাও করিনি, কেননা শয়তান তখন আমার ঘাড়ে ধরে চালাচ্ছিল। তখন ভাবতাম ওই বুঝি ভালো, ওই বুঝি ঠিক। তারপর সেদিন তুমি আচমকা আমার চোখে আঙুল দিয়ে আমার ভুল ভেঙে দিলে, আমায় বোঝালে কি ন্যায় আর কি অন্যায়। সেদিন সারাটা রাত গত 5 বছরের জীবনের কথা ভেবে ভেবে একটি বারের জন্য চোখ বুঝতে পারিনি, শুধু কেঁদেছি। তোমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে, কিন্তু আমি ঘুমোতে পারিনি। একদিন যে আমি ভেবেছি জগতে অন্যায় পাপ বলে কিছু নেই, ওসব বাজে কথা মাত্র, ভীরু দুর্বলের আত্মরক্ষার কবচ মাত্র, আজ সেই আমি অন্যায়ের কথা ভাবতেও শিউরে উঠি। একদিন যে আমি পাপের নেশায় বোধ হয়ে কোনো রকম পাপকেই পাপ এবং চরম অন্যায়কেও অন্যায় বলে মনে করিনি, আজ সেই আমাকেই তুমি সন্দেহ করেছ। এই কথা ভাবতে গিয়েই বেদনায় বুক ফেটে গেল, চোখে জল এলো। মুহূর্তে যেন কে আমায় পর্বতের চূড়া থেকে মাটির ধুলোয় নিক্ষেপ করলে। মুহূর্তে আমায় আমার বিবেক যেন স্মরণ করিয়ে দিল কি আমি ছিলাম, কোন অধঃপাতের অন্ধকারে আমি ছুটে চলেছিলাম অন্ধের মতো নেশার ঘোরে। অনুতপ্ত ব্যথিত রাজুর কথাগুলো যেন সুব্রতর মনে গভীরভাবে দাগ কেটে বসে যাচ্ছিল। ওর চোখের পাতা দুটো সজল হয়ে এলো। ইতিমধ্যে ওরা কেউই লক্ষ্য করেনি কখন একসময় অসুস্থ নীতিশও ওদের কথাবার্তার আওয়াজে জেগে উঠে বসে ওদের কথা শুনছে। হঠাৎ নীতিশের কথায় ওদের দুজনেরই চমক ভাঙল। সত্যি রাজু,
তোমার কথাই ঠিক। তোমার মতো আরো কত লোক যে আমাদের বোঝবার ভুলে ও সমাজের অব্যবস্থার দরুন সুযোগ ও সুবিধার অভাবে ভুল পথে ঘুরে ঘুরে মরছে, কজনা আমরা তাদের খোঁজ রাখি। আমাদের দেশের আইন কানুন, পুলিশ চোর বা ডাকাতকে বিচার করে জেলে ঠেলে দিয়েই খালাস। তারা ভাবে বুঝি একজন দোষীকে কিছুকাল বন্দি রেখে কিছুটা শারীরিক কষ্ট দিলেই সে আপনা আপনি শুধরে একেবারে রাতারাতি সাধুসন্ত বনে যাবে। মানুষের বাইরের খোলসটাকে নিয়েই তারা টানাটানি করে মরে। কেউ একবার ভাবেও না যে দেহের ভিতরে যে মনটা বসে আছে তার কথা। তারা বুঝতে চায় না আজ যে চোর বা ডাকাত, সে চোর বা ডাকাত হয়েই জন্মায়নি। দিনের সূর্যের পিছনে আছে রাত্রির একটা ইতিহাস। তারা বীজের সন্ধান করে না, বীজ হতে যে ফল হলো সেইটাই তাদের চোখে বড় হয়ে দেখা দেয়। সুব্রত এরপর সহসা রাজুকে বুকের মধ্যে টেনে নিয়ে স্নেহ সিক্ত স্বরে বললে, ভাই রাজু, যে সম্পত্তির লোভে, যে মায়া মরীচিকার পশ্চাতে আজ এত কষ্ট স্বীকার করেও অনির্দিষ্টকালে অনির্দিষ্টভাবে সকল প্রকার বিপদ তুচ্ছ করে অন্ধের মতেই ছুটে চলেছি, সে সম্পত্তি পাই আর না পাই তাতে আর আজ আমার এতটুকু দুঃখ নেই বন্ধু। আজ থেকে এইটাই সব চাইতে আনন্দ ও গর্বের জিনিস হবে রাজু, যে তোমার মতো একটি ভাই আমার মিলল। তুমি আমায় ফেলে কোনো দিনও কোথাও যেও না ভাই। তাছাড়া মানুষ মাত্রেরই তো ভুল হয়, শুধু সেটুকু ভেবেই আজকের এ ভুল আমায় ক্ষমা করো। বলো ভাই, তুমি আমায় ক্ষমা করলে, নইলে যে আমি কিছুতেই মনে শান্তি পাবো না। রাজু গদ কণ্ঠে বললে, না ভাই, আর ও কথা নয়। লেট আস ফরগিভ অ্যান্ড ফরগেট। যে স্নেহ ও ভালোবাসা তুমি আমায় দিয়েছ, এ জীবনে ভুলবো কি করে? ভাই কি কখনো ভাইকে ফেলে কোথাও যায় সুব্রত? না, সেটা কখনো সম্ভব? এ কথা কি জানো না ভাই? দুঃখের ভিতর দিয়েই আমাদের বন্ধন দৃঢ় হয়। এরপর সে রাত্রে কারোরও কি আর ঘুম আসতে পারে? তাই তিন বন্ধুতে কথায় কথায় রাত্রিটাকে একসময় ভোর করে দিল। তারপর একসময় সুব্রত বলল, চলো যাই, সাগরের বুকে সূর্যোদয় দেখি গে, সে নাকি ভারী চমৎকার দৃশ্য। রাজু বললে, চলো। নীতিশের শরীরটা তখনও তেমন সুস্থ হয়নি, তাই সে শুয়েই রইল। রাজু আর সুব্রত সূর্যোদয় দেখবার জন্য কেবিনের বাইরে গেল। হঠাৎ আকাশের বুকে দেখা দিয়েছিল একটা কালো মেঘ। এক পশলা বৃষ্টির পরে আকাশ আবার পরিষ্কার হয়ে গেল যেন। সুব্রত আর রাজু খোলা ডেকের উপরে রেলিংয়ের একেবারে কোল ঘেঁষে এসে দাঁড়ালো। একটা সূক্ষ্ম ধূসর পর্দা, বিলীয়মান অন্ধকারের শেষ আভাস, সমুদ্রের কালো জলের সঙ্গে মিশে যেন একাকার হয়ে গিয়ে থির থির করে কাঁপছে। ঝির ঝির করে বইছে সামুদ্রিক লোনা হাওয়া। শরীর যেন নিমেষে জুড়িয়ে গেল। ক্রমে একটু একটু করে সেই অস্পষ্ট ধূসর পর্দাখানি অপসারিত হচ্ছে দৃষ্টির সম্মুখ থেকে। সমুদ্র ফিরে পাচ্ছে তার আসল রূপ, সেই সীমাহীন অফুরন্ত নীলিমা।
ক্ষণে ক্ষণে যেন বহুরূপী সমুদ্র বদলাচ্ছে তার রূপ, আরও স্পষ্ট হয়ে উঠছে চারিদিক। এখন মনে হচ্ছে যেন নীল সাগরের নীল জলের কোলে এসে উপরের নীল আকাশ আপনাকে ধারা দিয়েছে। ক্রমে দিক চক্রবাল কি অদ্ভুত চাপা লালচে আভায় জল জল করছে। কি অপরূপ সে দৃশ্য, নয়ন মনোরম, নয়নাভিরাম। দু একজন করে যাত্রীদের মধ্যে ঘুম ভেঙে অনেকেই তখন ডেকের উপরে এসে জড়ো হচ্ছে সমুদ্র বক্ষে সূর্যোদয় দেখবার জন্য। আকাশের ওই জলের মিলন রেখার তখন নানা বর্ণের খেলা শুরু হয়েছে। হঠাৎ এক সময় ওই দূরের ঢেউয়ের শীর্ষদেশ রক্ত জবার মতোই লাল হয়ে উঠল। তারপর সহসা অল্পক্ষণের মধ্যেই লাল সূর্য যেন আচম্বিতে শোঁ করে ঘুম ভেঙে জলশয্যা ছেড়ে উপরের দিকে ভেসে উঠল একটা গোলাকার লাল রক্তপিণ্ডের মতো। রাঙা সূর্যের প্রথম আলোয় দিগন্ত প্রসারী নীল সমুদ্রের লক্ষ লক্ষ ঢেউ ঝিলমিল করে উঠল, যেন কে এক দক্ষ রূপশিল্পী সোনা গলিয়ে সমুদ্রের বুকে ঢেলে দিয়ে গেল। সূর্য সারথি, হে সূর্যদেব, তোমায় প্রণাম করি। নীতিশের সামুদ্রিক পীড়া আরও একটু বেশি করে দেখা দিল। সকালের দিকে মাত্র কোনো মতে মাথাটা উঁচু করে সেই যে সে একটুখানি লেবুর রস ও অল্প একটু আইসক্রিম খেয়ে বিছানার উপর কাত হলো, সারাটা দিনের মধ্যে আর মাথায় তুললে না। জাহাজের ডাক্তার এসে দেখে কি একটা ওষুধও খাইয়ে দিয়ে গেলেন। ডাইনিং সেলুনে বসে দ্বীপ্রাহরিক লাঞ্চ সেরে আবার রাজু আর সুব্রত বাইরের সেলুন ডেকের উপর এসে দাঁড়ালো। সমুদ্র দেখে যেন কিছুতেই আশ আর মিটতে চায় না। যতই দেখা যায় ততই যেন নেশা ধরে। প্রথম মধ্যাহ্ন সূর্যকিরণে জলধি আর এক অপূর্ব শোভা ধারণ করেছে। হু হু করে সমুদ্রবক্ষ হতে হাওয়া ছুটে আসছে। যেদিকে দেখো শুধু নীল জল আর জল। বিরাট নীল জলধির সীমাহীন বুকে সুব্রতের জাহাজখানি হেলে দুলে ছোট্ট একটি অসহায় মোচার খোলার মতোই ভাসতে ভাসতে চলেছে তো চলেছে। জাহাজের দুপাশের ঢেউগুলি অবিশ্রাম ভেঙে গুড়িয়ে যাচ্ছে। নীল জলের বুকে ভাঙা ঢেউয়ের জলবিন্দুগুলো রৌদ্রালোকে ঝিলমিল করে উঠছে। রাজু বললে, জল আর জল, জল আর ভালো লাগে না সুব্রত। প্রাণটা যেন মাটি দেখবার জন্য হাঁপিয়ে উঠেছে। এই অথই জলরাশির মধ্যে যেন আমরা হারিয়ে গেছি। সুব্রত বললে, মাঝে তো আর মাত্র 2 দিন। এর পরের দিন সন্ধ্যার দিকেই আকাশের পশ্চিম দিকে একটা কালো মেঘ দেখা দিল এবং এক সময় সেই অল্প একটুখানি মেঘ রূপকথার কলসির মুখ খোলা দৈত্যের মতোই যেন দেখতে দেখতে হু হু করে আকাশের এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত মুহূর্তে ঢেকে ফেললে।